স্থানীয় সরকার নির্বাচন করার বিষয়ে এখনো ভাবা হয়নি বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থাপনা ও সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। এছাড়াও নির্বাচনী সংস্কারে রাজনৈতিক ঐক্যমত, হলফনামা, যাচাই বাছাই, না ভোট সহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন নিয়েও সংস্কার কমিশনকে সুপারিশ করেছে গণমাধ্যমের শীর্ষ কর্তারা। নির্বাচন কমিশন নিয়োগ আইনের সংস্কার প্রয়োজন বলেও মনে করেন তারা। আবু সাইদপুর রিপোর্ট। পঞ্চম দফায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠকে বসেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বৈঠক শেষে গণমাধ্যম সংশ্লিষ্টরা জানান, নির্বাচন কমিশন নিয়োগ আইন হালনাগাদ সহ নানা সংস্কারের কথা। পাশাপাশি গণমাধ্যম মালিকানার সঙ্গে যুক্ত এমন কেউ নির্বাচন করতে পারবে না বলেও সুপারিশ করেন তারা। যারা নির্বাচনের কারচুপির সাথে জড়িত শুধুমাত্র রিটার্নিং অফিসার থেকে নয়, শুধু সরকারের প্রধান বা সরকারের অন্যান্য পর্যায় থেকে নয়, এখন নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। আমরা যেটা দাবি জানিয়েছিলাম যে এই কমিশন যারা কাজ করছেন এই পুরো ব্যবস্থাটা নিয়ে, ওনারা যেটা স্পেসিফিক এই আইনটি অর্থাৎ নির্বাচন কমিশনার নিয়োগ আইন এটি হালনাগাদ করা দরকার, আধুনিক করা দরকার। তারপরে যদি কমিশনারদেরকে নিয়োগ দেওয়া হতো, কমিশন গঠন করা হতো, ভালো হতো, এটি আমরা বলেছি। যারা নির্বাচন করবে তারা গণমাধ্যমের সঙ্গে মালিকানার সঙ্গে কোনোভাবেই যুক্ত থাকতে পারবে না, কিংবা গণমাধ্যমের মালিকানার সঙ্গে যুক্ত এমন কেউ নির্বাচন করতে পারবে না। সংস্কার প্রস্তাবগুলো যাতে পরবর্তী সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে তারা যাতে বাস্তবায়ন করে, তার আগে এখনই সেই ব্যাপারে যাতে ঐক্যমত গঠন করা হয়। আর এরপর কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থীর নির্বাচন না হওয়া, না ভোট ফিরিয়ে আনা, অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতকরণ সহ বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয় ওনারা বলছেন, কারণ ওখানে দলীয়করণ হতে পারে। তারপরে অর্থের উৎসের স্বচ্ছতা যেন নিশ্চিত হয়। তারপরে নির্বাচন কমিশন রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যেন এগুলো নিয়োগপ্রাপ্ত হয়। এর আগে স্থানীয় সরকার নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলেন, নির্বাচনী রোডম্যাপ সংস্কার শেষ না করে স্থানীয় নির্বাচনে গেলে সংস্কার ঝুলে যাবে। লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমরা চাই, অবশ্যই আগে চাই, আগে হলে অনেক সুবিধা আছে, কিন্তু আগে করতে গেলে যদি আপনি সংস্কার না করেন তাহলে সংস্কার চিরদিনের জন্য চলে যাবে। বিকেলে নারী নেতৃবৃন্দের সাথে পরামর্শমূলক বৈঠকে বসেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আবু সাইদপুর, মাই টিভি, ঢাকা। ডিসেম্বরের পর সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে নির্বাচনীয় রোডম্যাপ ঘোষণা করতে হবে বলে দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দুপুরে জামায়াতে ইসলামী জেলা শাখার মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিটির কাছে রাজনৈতিক দলগুলো রিপোর্ট পেশ করবে জানিয়ে তিনি জানান, ফ্যাসিবাদী দোসররা এখন কিন্তু রাষ্ট্র কাঠামোর রন্ধ্রে রন্ধ্রে খাপটি মেরে বসে আছে। আমরা আশা করি ডিসেম্বরের পর সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে একটি নির্বাচনের রোডম্যাপ আপনাকে ঘোষণা করতে হবে। নির্বাচনের রোডম্যাপ দ্রুত সংস্কার কাজ শেষ করে রোডম্যাপ ঘোষণা করুন, তা না হলে ফ্যাসিবাদের দোসররা এখনো কিন্তু রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে খাপটি মেরে বসে আছে। আওয়ামী লীগের পুনর্বাসনে কারো সাফাই গাওয়ার জায়গা নেই বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তিনি বলেন, জীবনের বিনিময় হলেও এটা করতে দেওয়া হবে না। সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে গণঅভ্যুত্থানের শহীদ ৭৯ জনের পরিবারকে ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে ৫ লাখ টাকা চেক বিতরণ করা হচ্ছে। তাদের যতদিন না যা কিছু প্রয়োজন যৌক্তিক চাহিদা পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। তারা এই খুনের সাথে সম্পৃক্ত, তারা কিংবা তাদেরকে অন্য কেউ যেন এই বাংলাদেশে পুনর্বাসিত করতে না পারে। যদি পারে, আমি আপনাদেরকে বলে যাই, এই শহীদ পরিবার কিংবা এই আমার রক্তাক্ত আহত যোদ্ধাদের রক্তের সাথে শুধু বেইমানি না, বরং আমার এই শহীদ পরিবার এবং যারা আহত যোদ্ধা রয়েছেন তাদেরকে আবার নতুন করে এসে তাদেরকে যারা এখনো বেঁচে আছেন তাদেরকে মারার পরিকল্পনা করবে ওই খুনিরা। এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে আগামী ৩০ নভেম্বর সারা দেশে সংহতি সমাবেশ করবে রিকশা, ব্যাটারি চালিত রিকশা ভ্যান এবং ইজি বাইক সংগ্রাম পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ করে সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা।
এ সময় বিদ্যুৎ চুরি, অপচয় বন্ধ এবং চার্জিং স্টেশন স্থাপন করা, সেই সাথে সব শ্রমিকদের জন্য আর্মি রেটের রেশন, পেনশন ও বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থার দাবিও জানান সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। বিস্তারিত প্রতিবেদনে। এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে আগামী ৩০ নভেম্বর সারা দেশে সংহতি সমাবেশ করবে রিকশা, ব্যাটারি চালিত রিকশা ভ্যান এবং ইজি বাইক সংগ্রাম পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ করে সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। তাদের ৭টি দাবির মধ্যে রয়েছে নীতিমালা অনুযায়ী ইজি বাইক, রিকশা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স, রুট পারমিট দেওয়া এবং কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারি চালিত যানবাহনের আধুনিকায়ন করা। এছাড়াও ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে ব্যাটারি চালিত ইজি বাইক ও রিকশা সহ নিহত ও আহত সব শ্রমিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। ৩০ তারিখ আমাদের শ্রমিকরা সংগ্রাম পরিষদের নেতৃত্বে সারা দেশে ঢাকার আন্দোলনরত শ্রমিকদের সাথে সংহত জানিয়ে সমাবেশ করবে। সারা দেশের সংগ্রাম পরিষদের নেতৃত্বে ৬৪ জেলায় আমরা সমাবেশ করব। ঢাকার এই শ্রমিক ভাইদের পাশে দাঁড়িয়ে তারা সংহতি ব্যক্ত করবে। যারা সংশ্লিষ্ট স্টেক হোল্ডার, তাদের সবার সাথে বসে একটি সমন্বিত পরিকল্পনা নিতে হবে। আপনারা রাগ ঢাক করে পরিকল্পনা করতে চান, কারণ আপনারা সব জায়গাতেই ভবিষ্যতে দুর্নীতির রাস্তা সেটি তৈরি করার সুযোগ রাখতে চান। বিদ্যুৎ চুরি ও অপচয় বন্ধে চার্জিং স্টেশন স্থাপন করা এবং সব শ্রমিকদের জন্য আর্মি রেটের রেশন, পেনশন ও বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থার দাবিও জানিয়েছেন সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, হাইকোর্টের নির্দেশনা মতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করা জরুরি হলেও রাতারাতি তা সম্ভব নয়। সেই সাথে সঠিক কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের দিকে নজর দেওয়ার তাগিদ দেন তিনি। মূল সড়ক থেকে সরিয়ে এখন যদি শাখা সড়কে তাদেরকে চলার একটা অনুমতি দেই, তাহলে ধীরে ধীরে এই সংখ্যাটাকে কমিয়ে আনা সম্ভব। এবং নীতিমালাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যে সড়কেই চালাতে দেই না কেন, সড়কের যে ধারণ ক্ষমতা তার সাথে মিল রেখে কি পরিমাণ যানবাহন চলতে পারবে এটা কিন্তু আমাদের নির্ধারণ করতে হবে। রাতারাতি এই যে ৩ দিনের মধ্যে এটা সরানো, এটা আসলে বাস্তবসম্মত না। যদিও আমি মনে করি এই ধরনের খুচরা যানবাহন আমার সড়কের যে সক্ষমতা সেটা ব্যাপকভাবে নষ্ট করছে। এখানে নিরাপত্তার একটা ঘাটতি তৈরি হচ্ছে। এদেরকে সরাতে হবে, কিন্তু সেটা কৌশলীভাবে। এটা রাতারাতি আসলে এখন সড়ক থেকে সরানো এটা অত্যন্ত চ্যালেঞ্জিং বলেই আমি মনে করছি। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন নিয়ে যত দেরি হবে দেশ নিয়ে ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে দেশের সকলেই যেসব সংস্কারের কথা বলছেন এগুলো সত্যিকার অর্থেই বাস্তবায়ন সম্ভব যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হন। এর বাইরে সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। মাহবুব সৈকতের রিপোর্ট। রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে তৃণমূলের নেতাদের নিয়ে কর্মশালার আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা নিয়ে কথা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি এমন একটি রাজনৈতিক দল যেই দলের স্বৈরাচারের সময় লক্ষ্য ছিল স্বৈরাচারের পতনের, কিন্তু তারপরেও তো দেশ থাকবে, মানুষ থাকবে, দেশ এগিয়ে যাবে, মানুষ এগিয়ে যাবে। তারপরে কি দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, মানুষের জন্য কি 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 করব, সেটিই হচ্ছে এই ৩১ দফা। জনসম্পৃক্ততার মাধ্যমে বিএনপি আগামী দিনের রাজনীতি করতে চায় বলেও জানান তিনি। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। একটি রাজনৈতিক দল হিসেবে যদি আমরা টিকে থাকতে চাই এই দেশের জন্য এবং জনগণ যেটা চায় সেরকম কাজের বাইরে কিছু করলে আমরা টিকে থাকতে পারবো না। টিকে থাকতে হলে অবশ্যই আমাদেরকে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ আমাদেরকে করতে হবে। জনআস্থা ধরে রাখতে নেতাকর্মীদের সমাজে ইতিবাচক ভূমিকা রাখারও তাগিদ দেন বিএনপির শীর্ষ এই নেতা। বিএনপি হচ্ছে এমন একটি দল, দেশের মানুষ বিএনপিকে সেই আস্থায় নেয়। তো এই আস্থা বিশ্বাসকে তো ধরে রাখার দায়িত্ব জনগণের না, ধরে রাখার দায়িত্ব আপনার। মাহবুব সৈকত, মাই টিভি। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করা তৌহিদুল ইসলাম ওরফে তৌহিদকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেল 5:30টার দিকে সাতক্ষীরার কামালনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে 5টি হত্যা মামলা সহ বিভিন্ন থানায় রয়েছে 12টি মামলা। শনিবার নগরীর দামপাড়ায় সিএমপির এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রইসউদ্দিন। তিনি বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় তৌহিদকে গ্রেফতার করা হয়েছে। গত 4 আগস্ট চাঁদগাঁওয়ের বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র জনতার আন্দোলনে গুলি করার কথা স্বীকার করেছেন তৌহিদ। ওই দিন একাই 28 রাউন্ড গুলি করেছেন তিনি।
তার ব্যবহৃত ওই অস্ত্র এবং গুলি উদ্ধার করতে অভিযান চলমান রয়েছে। এই অস্ত্রটি আমরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। এটি পাকিস্তানি তৈরি একটি অস্ত্র, শুটার গান। এটি দিয়ে সে গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে সে একাই 28 রাউন্ড গুলি ফায়ার করেছে বলে সে আমাদের পুলিশের কাছে স্বীকার করেছে। গেল 3 মাসে জ্বালানি খাতের সরকারি ক্রয়ে 370 কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। রাজধানীর একটি হোটেলে শিল্প খাতে জ্বালানির সংকট নিয়ে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রির আলোচনা সভায় কথা বলেন তিনি। মোহাম্মদ ফাউজুল কবির খান জানান, নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যেতে হবে। চলতি সপ্তাহে 40টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের দরপত্র দেয়া হবে। তিনি বলেন, পাবলিক সেক্টরের প্রতিযোগিতার অভাব রয়েছে, টিকে থাকতে হলে ঘুষ বাণিজ্য থেকে বের হতে হবে। আমরা এই লিস্টটা উন্মুক্ত করেছি। পেট্রোবাংলার চেয়ারম্যান এখানে আছেন, এটা বিজ্ঞাপন তো দিয়ে দেওয়া হয়েছে, তাই না? দিয়ে দেওয়া হয়েছে। তো এই মানে অর্থনীতির কিন্তু মূল যে শৃঙ্খলা, আমরা অর্থনীতিকে দুটা সমস্যা আমি দেখছি। একটা হচ্ছে যে প্রতিযোগিতার অভাব, আরেকটা হচ্ছে অপচয়। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, ৭২-এর সংবিধানে জন আকাঙ্ক্ষা উপেক্ষিত হয়েছে। ক্ষমতা কাঠামো পাকাপোক্ত করতে ৭২-এর সংবিধান তৈরি করা হয়েছিল। ৭২-এর সংবিধানই বাকশাল তৈরি করেছিল, এই সংবিধানকে বদলাতে হবে। সকালে রাজধানীর শাহবাজ বাজার 0 পয়েন্টে আয়োজিত রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্তের গণসংলাপে তিনি এসব কথা বলেন। সাকি আরও বলেন, বৈষম্য দূর করতে হলে ফ্যাসিস্ট সংবিধান পরিবর্তন করে গণতান্ত্রিক সংবিধান তৈরি করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আমরা আপনাদের বলি, এই নির্বাচন কমিশনকে ব্যবহার করে অতীতের সকল স্বৈরাচারীরা আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আপনারা এমন দৃষ্টান্ত স্থাপন করুন যাতে বাংলাদেশের ভবিষ্যতে আর কেউ নির্বাচন কমিশনকে ব্যবহার করে আর ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। ব্যাংকিং খাত সহ দেশের অর্থনীতিকে বিগত সরকার ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। অর্থনৈতিক মুক্তি সহ দেশের উন্নয়নে ব্যবসায়ী সমাজকে অবদান রাখার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, স্বৈরাচার কায়েম করার জন্য ৭২-এর সংবিধান রচনা করা হয়েছিল, তাই সংবিধান পরিবর্তন করে সুশাসন কায়েম করতে হবে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন IBWAF এর দ্বিবার্ষিক কেন্দ্রীয় কাউন্সিলে এসব কথা বলেন তিনি। পাশাপাশি তিনি অন্তর্বর্তী সরকারকে দেশ সংস্কারে উপযুক্ত সময় দেওয়ার দাবি জানান। ৭২ সনের সংবিধান এগুলা অনুযায়ী চলার কোনো মানি হয় না। ওই বিপ্লবী আদর্শ ধারণ করি, বিপ্লবী ছাত্র জনতা যেটা চেয়েছে তাদেরকে সাক্ষী রেখে ওই সামনে এগোতে হবে। এবং ইলেকশন তো অবশ্যই হবে, তবে সেটার জন্য যৌক্তিক সময়টা দেয় এবং সাপোর্ট করে সরকারকে। নাটোরে ৯,৪৩,০০০ জাল টাকা সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বেলা ১:৩০টার দিকে নাটোর রাজশাহী মহাসড়ক থেকে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মরফত হোসাইন এসব তথ্য জানান। পুলিশ সুপার জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে নাটোর থানা পুলিশের একটি টিম রাজশাহী থেকে রংপুরগামী যাত্রীবাহী বাস মোহাম্মদ পরিবহনকে শুভেচ্ছা ব্রিক ফিল্ডের সামনে থামায় এবং তল্লাশি চালায়। এই সময় ৯,৪৩,০০০ জাল টাকা সহ ৫ জনকে গ্রেফতার করা হয়। দেশের অপার সম্ভাবনাময় পর্যটন শিল্পের প্রসার এবং বিকাশে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার প্রতি আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। রাজধানীর সেগুনবাগিচায় পরিবেশ বান্ধব পর্যটন খাত বিনির্মাণে করণীয় শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এই সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দেশের পর্যটন শিল্প রক্ষায় সরকারের পাশাপাশি ব্যবসায়ী মহলকেও একযোগে কাজ করার আহ্বান জানান ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেন্ট মার্টিন নিয়ে বিভিন্ন মাধ্যমে যেসব উড়াল কথাবার্তা চলছে তা ভিত্তিহীন এবং মনগড়া। আমাদের অনেকগুলো কমিশন সংস্কারের হয়েছে। আমরা আহ্বান করছি যে পর্যটন শিল্পকে বিকশিত করবার জন্য একটা কমিশন হওয়া দরকার এবং সেই কমিশনে সকল স্টেক হোল্ডার থাকা দরকার। পর্যটন মন্ত্রণালয়ের লোকও থাকা দরকার, পরিবেশ মন্ত্রণালয়ের লোকও থাকা দরকার, পর্যটন ব্যবসায়ী যারা আছেন তাদেরও থাকা দরকার, পর্যটক যারা আছেন
এবং যারা ট্যুর অপারেটর আছেন বিভিন্ন জায়গাতে যারা প্যাকেজ ট্যুর অপারেট করেন তাদের মতামত থাকা দরকার এবং পাবলিক মতামতের জায়গাও থাকতে হবে। এবারে থাকছে আমাদের কৃষি। দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে পরিচিত খুলনায় সবজি আবাদ যাতে ব্যাহত না হয় এজন্য কৃষি বিভাগ বিশেষ পদ্ধতিতে সবজি চারা উৎপাদন করছে। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বারাতিয়া ব্লকে এ পদ্ধতিতে চারা উৎপাদন করা হচ্ছে। পলিনেটে সারা বছরই সবজির চারা উৎপাদন সম্ভব বলে মনে করেন কৃষি বিভাগ। খুলনা থেকে শিশির রঞ্জন মল্লিকের পাঠানো তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। দেশের দক্ষিণের জেলা খুলনায় প্রচুর সবজি উৎপাদিত হয়, যার বেশিরভাগই উৎপাদন হয় ডুমুরিয়া উপজেলায়। কিন্তু প্রতি বছর কয়েক দফা অতিবৃষ্টি, ঝড়সহ নানা প্রাকৃতিক কারণে সবজি উৎপাদনের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এমন পরিস্থিতি যেন না হয় বা বৃষ্টির পরই যেন ক্ষতিগ্রস্ত কৃষকরা সবজির চারা উৎপাদন করতে পারে, সেজন্য কৃষি বিভাগ বিশেষ একটি প্রকল্পের মাধ্যমে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বারাতিয়া ব্লকে কৃষকদের প্রশিক্ষণ দিয়ে পলিনেট হাউসের মাধ্যমে সারা বছর সবজির চারা উৎপাদন করার উদ্যোগ গ্রহণ করেন। উৎপাদিত উন্নত জাতের সবজির চারা কিনতে আসেন বিভিন্ন এলাকার কৃষকরা। প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক চারা নষ্ট হয়ে যায় বা সবজিও নষ্ট হয়, তাই যাতে প্রাকৃতিক দুর্যোগের সবজির চারা নষ্ট না হয় এজন্য এই পলিনেট হাউস পদ্ধতিতে আমি চারা উৎপাদন করি। চারাটা ভালো হয় এবং এতে গুণগত মান ভালো, তাই আমরা এই চারাটা ব্যবহার করতেছি এবং এতে খুব উপকৃত হচ্ছি। পলিনেটের ভিতরে চারা উৎপাদন করি এবং আছে বীজ দেওয়াতে শুরু করে যাবতীয় কাজ তার সাথে থেকে আমি তাকে সহযোগিতা করি। ডুমুরিয়া উপজেলাটি জেলা শহরের খুব কাছাকাছি, তাই এখানকার উৎপাদিত সবজি দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি হয়ে থাকে। পলিনেট হাউসের মাধ্যমে সারা বছরই সবজির চারা উৎপাদন করা যায়। প্রায় 8 লাখ চারা উৎপাদন হয় একটি পলিনেট হাউসে। আমরা পলিনেট হাউসে যদি আমরা চারা উৎপাদন করতে পারি তাহলে কিন্তু আমরা সেই চারাটা কিন্তু আমাদের এই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে না, ফলে কিন্তু কৃষকরা কিন্তু সেখানে চারাটা লাগাতে পারে এবং অল্প সময়ের ভিতরে সেখান থেকে কিন্তু একটা ভালো রিটার্ন পেতে পারে। এই পদ্ধতির মাধ্যমে যে কোনো মৌসুমে চারা উৎপাদন করা যায় বলে জানালেন এই কর্মকর্তা। আমাদের অনেক সময় কৃষক ভাইয়েরা অতিবৃষ্টির কারণে অনেক সময় চারা উৎপাদন করতে পারে না। এই পলিনেট হাউস হওয়ার কারণে সুস্থ সবল চারা উৎপাদন করতে পারে, যেটা কৃষির উৎপাদনে, সবজির উৎপাদনে একটা বিশাল ভূমিকা রাখছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। থাকছে খেলার সংবাদ। ঘরোয়া ক্রিকেটে যুক্ত হলো আরও একটি আসর। বিপিএল এর আগে অনুষ্ঠিত হবে এনসিএল টি20 নামে সংক্ষিপ্ত সংস্করণের এই ফরম্যাট। রাজধানীর একটি 5 তারকা হোটেলে জমকালো আয়োজনে উন্মোচিত হলো এই টুর্নামেন্টের লোগো। 7টি বিভাগীয় দল ও ঢাকা মেট্রো নামে আরও একটি দল মিলে মোট 8টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। 11 ডিসেম্বর মাঠে গড়াবে প্রথম আসর, শেষ হবে 23 ডিসেম্বর। দুটি ভেন্যুতে খেলা হবে। গ্রুপ পর্বের ম্যাচ হবে সিলেটে, এরপর কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ হবে মিরপুরে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ এবং আমিন খান। এখন থেকে প্রতি বছরই বিপিএল এর আগে মাঠে এইভাবে গড়াবে, যেখানে অংশ নেবে শুধুমাত্র স্থানীয় ক্রিকেটাররা। এই জায়গাটা আমি একটু এমফাসিস দিচ্ছি, এটা কতটা গুরুত্বপূর্ণ আপনি জানেন। আমাদের সবসময় আমরা বলি ওভারসিজ প্লেয়ার আর লোকাল প্লেয়ার একসাথে খেললে সবসময় তারা ড্রেসিং রুম শেয়ার করবে, কিছু শিখতে পারবে। বাট সেই ওভারসিজ প্লেয়ারের সাথে খেলার আগে যে একটা তৈরির প্রস্তুতি, এটা কিন্তু খুব ভালোভাবে সম্পন্ন হবে এই টুর্নামেন্ট থেকে।